জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। দ্রুত নির্বাচন দিয়ে দেশে রাজনৈতিক সরকার ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বুধবার সকালে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। এই সময় তিনি আরও বলেন, মানুষ ভোটের অধিকার ফিরে পেলে দেশের আবার গণতান্ত্রিক সরকার ফিরে আসবে। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার থেমে থাকবে না, তবে সমন্বয়ের মাধ্যমে অতি প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চালাতে হবে। সংস্কার কোনোদিন থেমে থাকে না, কাজেই আগে সংস্কার পরে নির্বাচন অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। নতুন প্রজন্ম তো ভোট দেবারই সুযোগ পায়নি, তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটে নির্বাচিত না হয়ে অনির্বাচিত কেউ ক্ষমতায় থাকতে চাইলে পরিণতি ফ্যাসিস্ট হাসিনার মতোই হবে। সংস্কার নয়, অন্তর্বর্তী সরকারের কাছের মানুষের প্রধান চাওয়া ভোটাধিকার। নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করবে। চট্টগ্রামের বিপ্লব উদ্যানে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই যে আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ যে জন্য আন্দোলন করেছে, সেটা হচ্ছে তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, তার সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য, তার রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য, তার মানবাধিকার ফিরে পাওয়ার জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। যে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে। আজকে প্রত্যেকটি মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার গঠন করে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সবাই অপেক্ষা করছে। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি ঘিরে জেলাগুলোতে আয়োজন করা হয়েছে র্যালি, সমাবেশ ও আলোচনা সভা। বুধবার সকালে নোয়াখালী সরকারি কলেজে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া দুপুর 12টা থেকে ফেনী শহরের ওয়াবদা মাঠে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে থেকে র্যালি শুরু হয়ে তা প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। একই সময়ে নেত্রকোনায় আনন্দ শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদল। সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যেভাবে শাসন ব্যবস্থা চলছে তাতে কেউ নিরাপদ নয়। বুধবার বিকেলে জাতীয় পার্টির 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 4 ডিসেম্বর উনি যখন বৃহৎ জাতীয় ঐক্যের ডাক দিলেন এবং সেখানে 48টি নিবন্ধিত দলের মধ্যে 18টি দল বাদে বাকি 30টি দলকে উনি বাদ দিলেন এবং তার মধ্যে জাতীয় পার্টিকে যখন উনি বাদ দিলেন তখন এটাকে আনুষ্ঠানিকভাবে এই বিভাজনটাকে উনি গ্রহণ করে নিলেন। ঘরে ঘরে উদ্যোক্তা তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শুধু তরুণের নয়, বয়স্কদেরকেও কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার সকালে পূর্বাচলে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এবার 8টি দেশের 300-এরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ডক্টর ইউনূস উদ্বোধনী বক্তব্যে বলেন, মেলার উদ্দেশ্যই হলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করা। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বাজার সিন্ডিকেটের দুর্বৃত্তায়ন বন্ধ করা হবে। রমজানে সকল নিত্যপণ্যের দাম কমে আসবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আন্তর্জাতিক ব্যবসা ঘরে বসে পুরো এখন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে। কাজেই উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3জন 4জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। সরকারি পৃষ্ঠপোষকতায়
স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরো শক্তিশালী করা হচ্ছে। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। আসন্ন রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমার প্রত্যাশা, রমজান কেন্দ্রিক পণ্যের মূল্যস্তর স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে। আমি মনে করি তেলের দাম কমবে, ছোলার দাম কমবে, ডিম ও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে। আমরা দুর্বৃত্তায়ন বন্ধ করতে চাই, দক্ষতা ভিত্তিক বাজার ব্যবস্থা চাই, যার অনুপস্থিতিতে গত ১.৫ দশকের শাসন আমলে সিন্ডিকেটের জন্ম দিয়েছে। স্কুলে স্কুলে প্রাক প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। তবে শতভাগ পেতে লাগবে ২০ জানুয়ারি। বুধবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওয়েবসাইটে শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করা হয়। সকাল থেকে স্কুলে স্কুলে নতুন বইয়ের জন্য অপেক্ষা করতে থাকে শিক্ষার্থীরা। সব বই না পেলেও শিক্ষার্থীদের নতুন বই পাওয়ার আনন্দের কমতি ছিল না। জানুয়ারি ৫ তারিখের মধ্যে প্রাথমিকের বাকি বই, ১০ তারিখের মধ্যে মাধ্যমিকের ৮টি বই এবং ২০ তারিখের মধ্যে শতভাগ দেওয়া হবে। প্রথম দিন সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, পুরনো কারিকুলামে ফিরে যাওয়ায় ৬,৭৯,০০,০০০ বই বেশি ছাপতে হয়েছে। এ সময় বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে বলেও জানান এনসিটিভি চেয়ারম্যান। এবারের বইয়ের উজ্জ্বলতা ও কাগজের মান আগের চেয়ে ভালো বলেও জানান তিনি। শিক্ষাক্রম নতুন করা হয়েছে অনিবার্য কারণে, সেটার কিছু কারণ আছে। তাতে করে বইয়ের সংখ্যা বেড়েছে এবং যে সময় থেকে শুরু করা হয়েছে তখন সময় খুব কম ছিল, তার মধ্যে আবার অনেক পরিমার্জন করতে হয়েছে। এবার উৎসব না হলেও দেশব্যাপী বিভিন্ন বিদ্যালয়ে চলছে বই বিতরণ কার্যক্রম। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে চাহিদা মতো বই না পৌঁছানোয় সে কার্যক্রম হয় সীমিত পরিসরে। চট্টগ্রামে নতুন বছরের শুরুতে এবার মাধ্যমিকে চাহিদার মাত্র ৩% ও প্রাথমিকে ৩০% বই দেওয়া হয়। বিশেষ করে উপজেলা পর্যায়ে বই না পাওয়ায় শিক্ষার্থীদের নতুন বছরের আনন্দে কিছুটা ভাটা পড়েছে। ময়মনসিংহে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সব বই দেওয়া হলেও দশম শ্রেণীর শিক্ষার্থীরা পায় মাত্র ৩টি বই। আর প্রাক প্রাথমিক সহ অন্যান্য শ্রেণীর বই ২০ জানুয়ারির মধ্যে পৌঁছে যাবে বলেও জানান জেলা প্রশাসক। বরিশালে তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হয় নতুন বই বিতরণ কার্যক্রম। বুধবার সকাল ১১টার দিকে নগরীর কাউনিয়া শহীদ আরজু মণি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বাংলা, ইংরেজি ও গণিত বই। বছরের প্রথম দিনে ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নোয়াখালী ও কিশোরগঞ্জের বিদ্যালয়গুলো। চাহিদার অর্ধেক বই পেল এবার বইয়ের মান হওয়ার সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বই পাইছি, বইগুলো অনেক সুন্দর, বই ভালো লাগছে। আমি বই নিতে আসছি, খুব মজা লাগতেছে। আমি আজকের থেকে নতুন বই পাইছি, আমি আজকের থেকে অনেক সুন্দর করে পড়ালেখা করব। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে এখন পর্যন্ত ৪৭,৩২,০০,০০০ টাকা বিতরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে একথা জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এদিকে যারা সঠিকভাবে নথিপত্র জমা দিতে পেরেছে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। হসপিটালে ভর্তি হয়েছে, এখন কেউ একজন মনে করেন কোনো কারণে একটা হাত কাটা গিয়েছে, 3 দিনে উনি ওটা সেলাই টেলাই কিচ্ছু লাগেনি, সুস্থ হয়ে গিয়েছেন। উনি যদি কোনো ডকুমেন্ট ছাড়া আসেন আমি দিতে পারবো না। 826-এর মধ্যে অলরেডি আমরা 628 জনের কাছে পৌঁছে গিয়েছি। সো এতদিন আমাদের এটা ছিল ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমার অনেক পরিবারে যে ভাই শহীদ হয়েছেন তার পরিবারে উনি একমাত্র উপার্জনক্ষম, আর কেউ ছিল না। ২০২৫ সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। নতুন বছরে বিগত 16 বছরের অপকর্মের বিচার চলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ
তাজুল ইসলাম। নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে কথা জানান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, মূল ভবনে প্রধান বিচারপতির সম্মতির পরই বিচারিক কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধীর অপরাধে তদন্তও চলছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে। এদিকে 5 আগস্টে চাংখারপুলে 5 জনকে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। 2025 সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয় এবং এইটার মধ্য দিয়ে, এই বছরের মধ্য দিয়ে যে বড় বড় অপরাধী আছে, যে বড় বড় অপরাধ আছে, সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায়। আজকে নতুন বছরে একটা কাজ আমরা করেছি, যে একটা অন্তত একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে বা প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আমরা জাতির কাছে আমাদের পক্ষ থেকে যেটা জানাতে চাই, আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের পুরোটা ঢেলে দিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে সফল করার জন্য যে জাতীয় আকাঙ্ক্ষা আছে সেটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। এখন চারদিক থেকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। পূর্বাঞ্চলে প্রবাসীদের জন্য বরাদ্দ প্লটের নথি জালিয়াতির অভিযোগ তদন্তে রাজুক ভবনে অভিযান চালিয়েছে দুদক। সংগ্রহ করা হয়েছে বেশ কিছু নথি। বুধবার দুপুরে রাজুকের পূর্বাচল ভূমি শাখায় অভিযান চালায় দুদকের একটি অনুসন্ধানী দল। 2001 সালে পূর্বাচলে 48 বছরের বেশি বয়সী প্রবাসীদের জন্য লটারির ভিত্তিতে 3000 প্লট বরাদ্দের আহ্বান জানায় রাজুক। 2003 সালে প্রবাসীরা আহ্বানপত্র বুঝে পায়। এখন পর্যন্ত নানা জটিলতায় প্লট গ্রহণ করেননি অনেক প্রবাসী, অনেকেই মারা গেছেন। ওইসব প্লটের মধ্য থেকে বেশ কিছু নথিপত্র গায়েব করে অন্য জায়গায় বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগ রয়েছে রাজুকের নথি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। দুদক বলছে, পর্যাপ্ত নথি সংগ্রহ করেছেন তারা। প্রমাণ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কি দালাল চক্র কোনো পেয়েছেন আপনি, বা এই ধরনের কোনো ব্যবস্থা না? আমার নলেজ আসছে যে অনেক দালাল এখানে কাজ করেছে, অতীতেও করেছে। শোকজ করা, এখান থেকে বদলি করা, জড়িত বড় গ্রস যাদের অপরাধ, যেমন একটা তো বলছে মারা গেছে, তাকে পাওয়া গেল না। আরেকজন যাদেরটা হয়েছে, কার কতটুকু দায় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিয়ে অলরেডি ব্যবস্থা চলছে। প্রাথমিকভাবে অভিযানে এসে আমরা কিছুটা সত্যতা পাইছি, আর কিছু রেকর্ডপত্র আমরা চেয়েছি পরিচালক মহোদয়ের কাছ থেকে। তো আমরা ওগুলো যাচাই বাছাই করে আমরা প্রতিবেদন কমিশনে দেব। প্রায় 147 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার বিকেলে ব্রিফিংয়ে কথা জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। হক সাবেক মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকার বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 146 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রাহকদের কাছে চাঁদাবাজির অভিযোগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সকাল 10:30টার দিকে দুর্নীতি দমন কমিশন কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে অভিযান চলে। প্রায় 1.5 ঘন্টার অভিযান ও জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তদের কাল দুদক কার্যালয়ে হাজির হওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। দুদক কর্মকর্তারা জানান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কোন নথিপত্র দেখাতে পারেনি, তাই কর্মকর্তাদের বিরুদ্ধে তোলা অভিযোগের প্রমাণও পাওয়া যায়নি। এ কারণে কালের মধ্যেই তাদের রেকর্ডপত্র দাখিল করতে বলা হয়েছে। সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি পেলে বিষয়টি অনুসন্ধান করা হবে বলে জানান তিনি। কামরাঙ্গীরচর থানার পৃথক 2 চাঁদাবাজি ও
শ্লীলতাহানির মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া চকবাজার থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে ঢাকার আদালতে তাকে হাজির করে 2 মামলায় 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগী কেবল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দেওয়ায় তার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের মারধর ও ভাঙচুর করা হয়। পরে ভুক্তভোগীরা বাদী হয়ে থানায় মামলা করে। তবে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। এদিকে লালবাগ থানায় মামলা চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ওরফে রাডু সিরাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চাঁদাবাজি এবং শ্লীলতাহানির মামলা, এই 2 মামলায় প্রথম মামলাটি তার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকটি মামলায় 10 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং সেখানেও 2 দিন তার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়। আর একটি মামলা, সেই মামলাও একটি হত্যা মামলা, সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউ মোরিং কন্টেনার টার্মিনালে অন্তর্বর্তী সময়ের জন্য অপারেটর নিয়োগের কথা বলা হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর। এমনটাই জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এ. মনিরুজ্জামান। বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত হওয়া সংবাদ সম্মেলনে বন্দরের অর্জন ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন তিনি। বলেন, প্রযুক্তি সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি বন্দর কাস্টমস ও রেলওয়ের সমন্বিত প্রচেষ্টায় কাজ করতে হবে। এই সময় চট্টগ্রাম বন্দরের রেকর্ড পরিমাণ কার্গো হ্যান্ডেলিং হয়েছে বলেও জানানো হয়। আগামীতে বন্দরের সক্ষমতা আরও বাড়াতে শতভাগ অটোমেশন প্রক্রিয়া চালু হবে। সেই সঙ্গে সবচেয়ে বড় মেগা প্রকল্প বে টার্মিনালের চ্যানেল খননের কাজ শুরু করার প্রক্রিয়া চলমান। চলতি বছরের মার্চে বিশ্ব ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে। কেউ যেন ক্ষুদ্র স্বার্থে বন্দরকে ব্যবহার করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও জানান বন্দর চেয়ারম্যান। ওপেন টেন্ডারে গেলে এটা পার্টিসিপেটরি হইতে হবে, কম্পিটিটিভ হইতে হবে, ইনডিসক্রিমিনেটরি হইতে হবে এবং এটা ওপেন হইতে হবে। ঠিক আছে, তো ওই বিষয়গুলো আমরা বিবেচনায় রেখে এটার যে পরিবর্তন আনার দরকার, সেই পরিবর্তনের প্রস্তাবটা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। 3.27 মিলিয়ন টিইউস কন্টেনার হ্যান্ডেল করেছি, যা ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে। এক সপ্তাহ বন্ধ থাকার পর চট্টগ্রামে চালু হলো এস আলমের 9টি কারখানা। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে কারখানা চালুর কথা জানায় কর্তৃপক্ষ। বুধবার সকালে কারখানায় ফিরেছেন শ্রমিকরা। এর মধ্য দিয়ে পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে এস আলমের সুগার মিল, অয়েল মিল সহ 9টি কারখানা। এর আগে গেল 24 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের কথা জানায় এস আলম কর্তৃপক্ষ। পরে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তাৎক্ষণিক বিক্ষোভ করেন শ্রমিকরা। তেতাল্লিশতম বিসিএস এর গ্যাজেট থেকে 168 জনকে বাদ দেওয়ার প্রতিবাদে এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র জোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা বলেন, বাদ পড়াদের 42.26% সংখ্যালঘু সম্প্রদায়ের। কিসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় বিবেচনার ঊর্ধ্বে বাদ পড়া প্রার্থীদের মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানান তারা। আগামী রোববার পর্যন্ত সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে বাদ পড়া 168 জনকে নিয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তারা। পদ শূন্য, যা সংখ্যায় প্রায় 5 লাখ। এসব শূন্য পদে নিয়োগ দেওয়া হলে বড় অংশের কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদ্রিসিন আরাবিয়া ও হাইয়াতুল উলাইয়া থেকে ফ্যাসিবাদে সম্পৃক্তদের অপসারণের দাবি সচেতন কওমি ছাত্র সমাজের। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বিক্ষুব্ধরা বলেন, 5 আগস্টের 4 মাস অতিবাহিত হলেও এখনও দোষরমুক্ত হয়নি কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড। তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য
অকার্যকর কওমি সনদের নামে যে প্রলোভন দিয়েছিল তার সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, শিগগিরই কওমি অঙ্গনে শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের সমন্বয়ে বোর্ড সংস্কারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়াও কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকে দায়িত্বরত ওবায়দুর রহমান খান নদভী ও আনাস মাদানির বিরুদ্ধে ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে তাদের অপসারণের দাবি জানান তারা। আমাদের সর্বোচ্চ শিক্ষা বোর্ড এখান থেকে তাদেরকে অপসারণ করতে হবে। নাম্বার 2, আমাদের দিনে শিক্ষা সনদ, সর্বোচ্চ শিক্ষা সনদের নামে যে ছিলার করা ঝুলে দেওয়া হয়েছে, যে মূলা গলায় ঝুলে দেওয়া হয়েছে, এটা অবাস্তব না রেখে এটা কার্যকর করে আমাদেরকে শান্তি দিন। আমরা লাউড এন্ড ক্লিয়ার, আমাদের বাক্য, আমাদের শব্দ, আমাদের সবকিছু ক্লিয়ার। যে কোনো প্রতিষ্ঠান থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো সংস্থা থেকে, যে কোনো সংগঠন থেকে ফ্যাসিস্টের দোসরকে সরাতে হবে, এটাই ক্লিয়ার। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে ছাত্র দলের 2 গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুরে নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বেলা 12টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ করে মহানগর ছাত্রদল। এতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন 2 গ্রুপ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান কেন্দ্রীয় নেতারা। নরসিংদীতে ছাত্রদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে জেলা সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসামিকে আটকের পর নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেনাবাহিনী জানায়, নরসিংদীর 5 তোনার একটি বাড়ি থেকে শাহ আলমকে আটক করা হয়। এ সময় শাহ আলমের কাছে একটি পিস্তল, একটি গুলি ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়। এখন চারদিক থেকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। সাগরের শীতল নোনা জলে ইংরেজি বছরের প্রথম দিনে উচ্ছ্বাস উন্মাদনায় সময় কাটাচ্ছেন পর্যটকরা। ভেজা বেলা বালু দিয়ে ভাস্কর্য তৈরি, ঘোড়ায় চড়া, জেট স্কি নিয়ে দূর সমুদ্রে ঘুরে আসা সহ নানা আনন্দে মেতেছেন তারা। নতুন বছরে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায় বাংলাদেশ, সেই প্রত্যাশা সকলের। বর্ষবরণ ঘিরে কক্সবাজারে হোটেল, রিসোর্ট, গেস্ট হাউসের 60 থেকে 70% বেশি কক্ষ বুকিং হয়েছে। পর্যটক সমাগম থাকায় শীত মৌসুম জুড়ে চাঙা রয়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। চলতি শীত মৌসুমে কক্সবাজারে হাজার কোটি টাকার বাণিজ্যের আশা স্থানীয় ব্যবসায়ীদের। এদিকে কুয়াকাটাতেও বেড়েছে পর্যটকের ভিড়। 2025 সালের প্রথম সকাল উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক এসেছেন। দেশীয় পর্যটকের পাশাপাশি দেখা মিলছে বিদেশি পর্যটকেরও। সড়ক যোগাযোগ উন্নত ও সহজ হয় কম সময়ে পর্যটকরা কুয়াকাটায় আসতে পারছে। এতে বাণিজ্যিকভাবে গতিশীল হয়েছে স্থানীয় অর্থনীতি। ফ্যামিলি ট্যুরে এসেছি। এখানে আমার মা বাবা, আমার চাচা চাচি, আমার ভাইদের সাথে ঘুরতে এসেছি। এখানে অনেক ভালো লাগতেছে। এখানে আসার পরে অন্যরকমের একটা ফিল হচ্ছে। অনেক লোকজন আসছে তো সেই জন্য মানে পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিনে বর্ণাঢ্য র্যালি ও তরুণদের উৎসব হয়েছে কুমিল্লায়। বুধবার সকালে স্টেশন ক্লাবে মাসব্যাপী বাণিজ্য ও তারুণ্যের মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে শুরু করে কুমিল্লা স্টেশন ক্লাবে এসে শেষ হয়। মেলায় অংশগ্রহণকারী 120টিরও বেশি স্টলে স্থান পেয়েছে কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্যের নানা পণ্য। এদিকে নেত্রকোনায় তারুণ্যের উৎসব উপলক্ষে সিক্সার্স টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। তারুণ্যের উৎসব চলছে। তারুণ্যের উৎসবে
তারুণ্যের প্রতিফলন আমরা দেখতে চাই। আগামী প্রজন্ম তারুণ্যের উচ্ছ্বাসে উদ্ভাসিত হবে এই প্রত্যাশা করছি। দেশি হচ্ছে পণ্য, যেমন সামনে আছে আমাদের হচ্ছে পাটের ব্যাগগুলো আছে, আবার এখান থেকে দেখতে পাচ্ছেন এলে আমাদের হাতে হচ্ছে তৈরি করা ব্যাগ আছে, আর আমাদের এখান থেকে 20% ছাড় আছে। আমিও অনেক আনন্দিত হচ্ছে, মানে 4 বছর পরে মেলাটা হচ্ছে, আমিও অনেক কিছু নিয়ে ফেললাম। নাটোরের বড়াই গ্রামে 31st নাইটে পিকনিকের সময় 3 তলার ছাদ থেকে নিচে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে এসএসসি পরীক্ষার্থী ইশতিয়াক 31st নাইট উদযাপনের জন্য বন্ধুর বাসার ছাদে পিকনিকে অংশ নেয়। খোলা ছাদ পারাপারের সময় তার সম্পূর্ণ মনোযোগ মোবাইল স্ক্রিনে থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে পথচারীদের ওপর ট্রাক নিয়ে ভয়াবহ হামলায় অন্তত 10 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় ভোর 3টার কিছু পরে শহরটির বারবন স্ট্রিটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামলাকারী প্রথমে ইচ্ছাকৃতভাবে প্রচণ্ড ভিড়ের মধ্যে পথচারীদের ওপর ট্রাক তুলে দেন। পরে গাড়ি থেকে নেমে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে হতাহত হন অনেকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে, যদিও ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী গাড়ি চালক। খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের পরপরই ভয়াবহ এই হামলার ঘটনাকে গণহত্যা হিসাবে অভিহিত করেছে নিউ অরলিন্স সিটির কর্তৃপক্ষ। বছরের প্রথম দিনই রাশিয়ার গ্যাস রপ্তানির জন্য বন্ধ হচ্ছে ইউক্রেনের ট্রানজিট। এখন থেকে ইউরোপে গ্যাস সরবরাহের জন্য ইউক্রেনের পাইপলাইন ব্যবহার করতে পারবে না রাশিয়া। ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগেজ আর রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাসপ্রমের 5 বছরের চুক্তি শেষ হচ্ছে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপকে প্রস্তুতির সময় দেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেনকে ব্যবহার করে কোটি কোটি ডলার আয় করতে পারবে না। তবে হাঙ্গেরি, তুরস্ক আর সার্বিয়াতে তুর্ক স্ট্রিম পাইপলাইন দয়ে গ্যাস সরবরাহ করতে পারবে রাশিয়া। চীনের সঙ্গে তাইওয়ানের একীভূতকরণে কেউ বাধা দিতে পারবে না। বছরের প্রথম দিনই এমন বিধ্বংসী মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইংরেজি বর্ষবরণ উপলক্ষে এক বক্তব্যে তিনি বলেন, তাইওয়ান আর চীনের মানুষ এক পরিবার। 2,30,00,000 মানুষের এই দ্বীপাঞ্চলকে বরাবরই চীন নিজেদের বলে দাবি করে আসছে। গেল বছর তাইওয়ানের আশেপাশের জলসীমায় প্রায় প্রতিদিন যুদ্ধজাহাজ আর বিমান টহলে রেখেছে বেইজিং। ভাষণে শি জিনপিং বলেন, 2024 সালে দেশের জিডিপি প্রবৃদ্ধির আকার 130 লাখ কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে। পাকিস্তানের উত্তরাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে শিয়া অধ্যুষিত রাজনৈতিক দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের উপর করাচি পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে লাঠিপেটা করলে আহত হয় অনেকে। কুররামের মূল শহর পারচিনার সঙ্গে প্রাদেশিক রাজধানী পেশোয়ার পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। আফগানিস্তান সীমান্তের জেলা কুররামে 6 লাখ মানুষের বসবাস। গেল মাসে শিয়া আর সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘাতে মানবেতর অবস্থায় রয়েছে এখানকার সাধারণ মানুষ। কুররামে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী চলা মজলিস ওয়াদাত মুসলিমেনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে হতাহত হয়েছেন অনেকেই। ভার্জিনিয়ার একটি ফার্মে অভিযান চালিয়ে 150-র বেশি বোমা উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। FBI এর ইতিহাসে এই প্রথম কোথাও একসঙ্গে এত বোমা পেল তদন্ত সংস্থাটি। অস্ত্র মজুত করার দায়ে 36 বছর বয়সী ব্র্যাড স্পারফোর্ড নামে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, প্রশিক্ষণের সময় ব্র্যাড জো বাইডেনের ছবিকে
লক্ষ্যবস্তু হিসাবে ব্যবহার করতেন। মাত্র 20 একর জায়গার মধ্যে পাওয়া এই বোমাগুলো বিস্ফোরণের জন্য তৈরি, আর সেগুলো অনেক বেশি বিধ্বংসী। বাড়ির ভেতর থেকে পাইপ বোমাও উদ্ধার করা হয়েছে। আতশবাজি আর বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জমকালো আয়োজনে 2025কে বরণ করে নিচ্ছেন সাধারণ মানুষ ও পর্যটকরা। টাইম জোনে ভিন্নতা থাকায় সবশেষ খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করেছে যুক্তরাষ্ট্রবাসী। নতুন বছরকে বরণ করে নিতে দেশে দেশে ভিড় জমান লাখো পর্যটক। নতুন আশা নিয়ে নববর্ষ এসেছে অস্থির মধ্যপ্রাচ্যেও। দুবাইতে বর্ণিল সব আতশবাজির প্রদর্শনী ছিল স্কাই ক্র্যাপার বুর্জ খলিফাতে। নতুন বছর নিয়ে আসবে শান্তির বার্তা, এমনটাই প্রত্যাশা সবার। নতুন বছরের প্রথম দিনে বিশ্বের মোট জনসংখ্যা 809 কোটিতে পৌঁছেছে। গেল এক বছরে জন্মগ্রহণ করেছে 7 কোটি 10 লাখ শিশু। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য মতে 2025 সালের জানুয়ারি মাসে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় 4.2টি শিশুর জন্ম এবং 2টি শিশুর মৃত্যু হতে পারে। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রতি 9 সেকেন্ডে জন্ম হবে একটি শিশুর, এছাড়া প্রতি 23 সেকেন্ডে একজন অভিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন। প্রতি বছর শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। 141 কোটি জনসংখ্যা নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত, এরপরই আছে চীন। এখন চারদিক থেকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আরও একবার আপনারা দেখছেন এখন চারদিক। বিপিএলে খেলোয়াড়দের পাওনা দিতে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি মালিকগুলোর সাথে আলোচনা করছে বিসিবি। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএলের টিকিট কাণ্ড নিয়েও কথা বলেন এই বোর্ড কর্তা। আমাদের যে বিপিএল টিম আছে, আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে, যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এইটা না কেন, এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারবো না। ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন। এই গত 4 মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না। এই টিকিটের ব্যাপারটা আমরা চেষ্টা করব, বিকজ এটা একটা বিপিএল জাস্ট স্টার্ট। আমাদের কিন্তু হোম সিরিজ আছে অনেক। সো আমি একটা জায়গা অনুধাবন করেছি যে এই জায়গাটা থেকে রেভিনিউ জেনারেশন করা ভালো সম্ভব। আগামী 18 জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-19 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। এর আগে মালয়েশিয়াতে অনুষ্ঠিত এশিয়া কাপে রানার আপ হওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করার প্রত্যয় দলের অধিনায়ক ও কোচের। আমাদের ফার্স্ট টার্গেট, আমরা অস্ট্রেলিয়া হোক যেই হোক, আমরা আমাদের খেলাটা খেলে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়া এগেনস্ট, ওরা অ্যাটলিস্ট ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়ছি। যেহেতু আমরা মালয়েশিয়ায় গিয়েছিলাম, তো ওই দিক থেকে আমাদের একটু বেনিফিট দিবে টিম। আমার ফিল্ডিং, বোলিং এগুলো মোটামুটি আমি বলবো যে টপ গ্রেডে ধরতে পারেন। ব্যাটিংটা এখনও আমরা ভালো ব্যাটিং করে, কিন্তু এক্সপিরিয়েন্স কম। ম্যাচ খেলার, টি-20 খেলার এক্সপিরিয়েন্স কম। সেই হিসাবে আমি বলবো যে ব্যাটিংটাকে একটু করে রাখছি। তারপরেও আমরা লাস্ট 2 মাস ধরে প্র্যাকটিস করে একটা অবস্থায় টিমকে নিতে পেরেছি। আমি আশাবাদী যে আমাদের টিম ভালো করবে। লিস্ট এ ক্রিকেটের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে 150 রানের অধিক রান করার বিশ্ব রেকর্ড গড়লেন মুম্বাইয়ের ব্যাটার আয়ুষ মাত্রে। চলমান বিজয় হাজারি ট্রফিতে নাগাল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন মুম্বাইয়ের আয়ুষ। ছাড়িয়ে গেছেন যশস্বী জয়সওয়ালকে। মাত্র 17 বছর 168 দিনে এই কীর্তি গড়েন তিনি। 2019 সালে জয়সওয়াল মুম্বাইয়ের হয়ে এই রেকর্ড গড়েছিলেন মাত্র 17 বছর 291 দিনে। আয়ুষের 117 বলে 181 রানের ইনিংসে ছিল 11টি ছক্কা ও 15টি চারের মার। 27 বছর পর মুম্বাইয়ের ইরানি কাপ জেতাতে রেখেছেন বড় ভূমিকা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপেও ভারতের প্রতিনিধিত্ব করছেন
আয়ুষ মাত্রায়। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে লিভারপুল ডিফেন্ডার আলেকজান্ডার আর্নল্ডকে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। জানুয়ারির 1 তারিখ মধ্যরাত থেকে লিভারপুলের সাথে চুক্তি শেষ আর্নল্ডের। নতুন মৌসুমের জন্য ফ্রি থাকলেও প্রি সিজনে রিয়াল মাদ্রিদের প্রাথমিক প্রচেষ্টাকে না করে দিয়েছে লিভারপুল। দীর্ঘদিন ধরে আর্নল্ডের সাথে যোগাযোগ করছিল রিয়াল। আর্নল্ডো নিজের শৈশবের ক্লাবে খেলতে আগ্রহ দেখালো, এখনও নতুন চুক্তি করেনি অলরেডরা। নতুন মৌসুমে সালাহ কিংবা ভ্যান ডাইকের সাথেও এখনও চুক্তি নবায়ন করেনি লিভারপুল। সেক্ষেত্রে আর্থিক লভ্যাংশ ও ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর নির্ভর করবে কারা কারা থাকছেন পরবর্তী মৌসুমে। এসি মিলানের নতুন কোচ হলেন পর্তুগালের সার্জিও কনসিকাও। পাউলো ফনসেকাকে বরখাস্ত করার পর তিনি নতুন কোচ নিয়োগ দেয় তারা। কোচ কনসিকাওয়ের মূল লক্ষ্য আগামী মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে খেলা। যে কোনো মূল্যে শীর্ষ 4 থেকে সিরিয়ায় শেষ করতে চান তিনি। লিগে সবশেষ 7 ম্যাচে তাদের জয় কেবল 2টি। মিলানের ডাগআউটে কনসিকাওয়ের অধ্যায় শুরু ইতালিয়ান সুপার কাপের সেমিফাইনাল দিয়ে। আগামী শুক্রবার সৌদি আরবের রিয়াদে ইউভেন্টাসের মুখোমুখি হবে ক্লাবটি, কিন্তু সেই লড়াইয়ে অনেক পিছিয়ে তারা। সিরিয়া আর পয়েন্টের টেবিলে 8ম স্থানে তারা। লিগের 17 ম্যাচে 27 পয়েন্ট মিলানের। 18 ম্যাচ খেলে 4-এ থাকা লাৎসিও থেকে 8 পয়েন্ট পিছিয়ে তারা। 41 পয়েন্ট নিয়ে শীর্ষে আটলান্টা। 2 ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড কুনহা। অসদাচরণের দায়ে উলভারহ্যাম্পটনের ওয়ান্ডারসনের এই খেলোয়াড়কে 80,000 পাউন্ড জরিমানা করা হয়েছে। প্রতিপক্ষ দলের এক নিরাপত্তা কর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে কঠিন শাস্তি পেলেন ম্যাথিউস কুনহা। উলভারহ্যাম্পটনের এই ফরওয়ার্ডকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। গত 14 ডিসেম্বর প্রিমিয়ার লিগে স্পুইচ টাউনের বিপক্ষে ঘরের মাঠে 2-1 গোলে হেরে যায় উলভস। ম্যাচ শেষে প্রতিপক্ষের সদস্যকে কনুই দিয়ে আঘাত করেন এবং তার চশমা কেড়ে নেন কুনহা। নতুন বছরের শুরুতে তাকে হারানো উলভসের জন্য বড় ধাক্কা। নিষেধাজ্ঞার ফলে প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্ট ও FA কাপের 3য় রাউন্ডে ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে কুনহাকে পাবে না উলভস। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।